বড়দের কাছে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে অতি কৌতূহল ভালো নয়, কিন্তু এই কৌতূহলের জন্যই একজন লোকের পুরো জীবনটাই বদলে গেল। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম স্বপন কুমারের দুরাত্মার ছল। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ, কৌশিক আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যদুপতি পোদ্দার চিরদিনই একটু খিটখিটে ও খামখেয়ালি প্রকৃতির। যে কোনো লোকের মুখের উপরে অনায়াসেই সে অম্লান বদনে যে কোনো কথা বলে দিতে পারে। তাছাড়া তার মনের কোনো স্থিরতা নেই। কখন সে যে কি উদ্দেশ্যে কাজ করে বসে তা বোধহয় সে নিজেও ভালো করে জানে না। সেদিন বিকেলে তাকে দেখা গেল গঙ্গার ঘাটে। সেখানে সে পায়চারি করছে। কোনো উদ্দেশ্য নিয়ে যে সে সেখানে বেড়াতে এসেছে তা কিন্তু নয়। আনমনাভাবে পায়চারি করতে করতে সে এদিকে এসে পড়েছে। সন্ধে 6টা। বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে বসে রইল সে, কিন্তু বেশিক্ষণ তার আর এসব ভালো লাগলো না। কিছুটা এগিয়ে বাঁদিকে একটা জেটির মতো ঢালু প্ল্যাটফর্ম গঙ্গার বুকে নেমে গেছে। যদুপতি সেখানে গিয়ে বসে পড়ল। সময় এগিয়ে চলে, মিনিট, সেকেন্ড, ঘন্টা। যদুপতির নজরে পড়ল গঙ্গার ওপারে সারি সারি আলোকমালার দিকে। সত্যিই অপূর্ব সৌন্দর্য, সন্দেহ নেই। হালকা হাওয়ায় ভেসে আসছে নাম না জানা কোনো এক ফুলের গন্ধ। যদুপতি তন্ময় হয়ে গেল সেই প্রকৃতির সুন্দর পরিবেশের মধ্যে। কতক্ষণ কেটে গেছে সেদিকে কোনো হুঁশ ছিল না যদুপতির। হঠাৎ খেয়াল হতেই ঘড়ির দিকে চেয়ে দেখে প্রায় রাত 7:30। যদুপতি উঠবে কিনা ভাবছে, এমন সময় পাশের দুজন লোক কি যেন বলা বলি করছে শোনা গেল। যদুপতির চমক ভাঙল। ওদের কথা কেমন যেন কৌতূহল উদ্দীপক। একজন বলল, তাহলে আমি চলি, দেখি বুড়োটা শেষ পর্যন্ত কেনই বা আমাকে ডেকে পাঠালো। দ্বিতীয়জন বলল, কিন্তু কথা থাকলো এই, বড় একটা ভেলভেটের বাক্স সে যদি তোমার হাতে দেয় তবে তা তুমি আমাকে অবশ্যই দেবে। এর জন্য 10,000 টাকা পাবে তুমি অপরেশ। কিন্তু তোমার ওতে কি লাভ? লাভ যে কি তা বললে তুমি বুঝবে না। কিন্তু অনিমা যদি প্রশ্ন করে? বলবে তুমি কোনো বাক্স পাওনি। কিন্তু সে কি বিশ্বাস করবে? বিশ্বাস না করলেই বা ক্ষতি কি তোমার? এটা বাজে কথা বলছো তুমি। অনিমাকে আমি সত্যিই ভালোবাসি। আর অনিমার বাবা যদি আমাকে বিশ্বাস করে বাক্সটা দেয়, তাহলে তোমাকে 10,000 টাকায় তা বিক্রি করতে সত্যিই আমার আপত্তি নেই। কিন্তু অনিমা প্রশ্ন করলে আমি তো বিপদে পড়ব। বিপদ কিসের? তুমি বলবে তুমি জানো না। আর অনিমা তো থাকে সুদূর পাটনাতে। সে কি এখানে জানতে আসছে সত্যিই বুড়ো তোমাকে বাক্সটা দিয়েছে কিনা? তা বটে। আর তাছাড়া অনিমা যখন তোমাকে ভালোবাসে তখন নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করে। সেটুকু নিশ্চয়ই করে। তবে আর ভয় কি? মিথ্যা দুর্ভাবনা করো না। এখন উঠে পড়ো দেখি। ঠিক 1 ঘন্টার মধ্যে কাজ সেরে তুমি আমার খিদিরপুরের বাড়িতে দেখা করবে। বেশ, তবে চলো। কিন্তু একটা কথা, তুমি এত বড় লোক হয়েও হঠাৎ সামান্য একটা বাক্সের প্রতি এত প্রলুব্ধ হলে কেন? টাকার মূল্যে বাক্সটার বিচার করছি না আমি অপরেশ। টাকার চেয়ে ওটা অনেক বড়। বিরাট একটা স্মৃতি ওর সঙ্গে জড়িত। সেটা জানতে বড্ড কৌতূহল হচ্ছে আমার। সে সম্বন্ধে কৌতূহল নিষ্প্রয়োজন। আমি জানি তুমি এ সম্বন্ধে প্রশ্ন করতে পারো, কিন্তু অনাবশ্যক কৌতূহল মানুষের বিপদ ঘটায়। কিন্তু তুমি কি তাহলে বাক্সটা আমার কাছে বিক্রি করতে সম্মত নও? সে কথা কে বলল? মনে রেখো, আমার কাছ থেকে সংবাদ পেয়েই তুমি প্রথম অনিমার সঙ্গে পরিচিত হও। সেই পরিচয়টাই এখন তোমাদের প্রণয়ে পর্যবসিত হতে চলেছে। সে তো আমি অস্বীকার করি না বনোয়ারিলাল। তবে তুমি তোমার নিজের কাজের উদ্দেশ্যে যাত্রা করো অপরেশ। বেশ, আমি তোমার সফলতা কামনা করি। কথা শেষ হলো। দুজনে উঠে দুদিকে চলল, একজন উত্তরে আর অন্যজন দক্ষিণ দিকে। যদুপতির কৌতূহল হলো। এ ধরনের কৌতূহল আর নতুন নয়।
তাছাড়া তার মতো খামখেয়ালি লোকের এমন অদ্ভুত কথা শুনে কৌতূহল হয়ে যে তার পেছনে পেছনে যাবে এ আর এমন আশ্চর্যের কি আছে। অপরেশ নামের লোকটা কোনো এক বৃদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে শুনল। যদুপতি কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করে চলল। রাস্তা পার হয়ে অপরেশ একটা ট্যাক্সিতে চড়ে বসলো। যদুপতি স্ট্যান্ডে আরো একটা ট্যাক্সিতে চড়ে বসলো। ওই গাড়িটাকে অনুসরণ করে চলল পেছনে। দুটি গাড়ি এগিয়ে চলল দ্রুত গতিতে, দুজনের মধ্যেই নিরাপদ দূরত্ব। একটি বাড়ির সামনে অপরেশের মোটরটা এসে দাঁড়ালো। তখন প্রায় 9টার কাছাকাছি। নিচের তলায় একখানা আলো জ্বলছে। সেই ঘরটি ছাড়া সারা বাড়িটি গভীর আর নিশ্ছিদ্র অন্ধকারে জবনিকার আড়ালে আচ্ছন্ন। অপরেশ বুঝতে পারল ভদ্রলোক বুঝি তার জন্যই অপেক্ষা করছে। অপরেশ নিঃশব্দে মোটর থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে ভাড়াটা মিটিয়ে দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। তারপরে কড়াটা সজোরে নাড়া দিল। কে? বিরাট আকৃতির একটা নেপালি চাকর ছুটে এলো। আমি ভূদেব বাবুর সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অপরেশ হালদার। ও আচ্ছা, একটু দাঁড়ান, আমি বাবুকে জিজ্ঞাসা করে আসি। একটু পরেই সে ফিরে এসে বলল, আসুন আমার সঙ্গে। ভূদেব বাবু কোথায়? ওই ঘরে। বেশ, চলো। চাকরটার দিকে চেয়ে অপরেশের মনটা যেন কেমন বিরক্ত হয়ে উঠল। কোনো ভদ্রলোকের বাড়িতে যে এরকম চাকর থাকতে পারে এই বিষয়ে তার কোনো ধারণা ছিল না। যাই হোক, চাকরটাকে অনুসরণ করে সে উপস্থিত হলো ভূদেববাবুর ঘরে। একটা বেতের চেয়ারে দেহটা এলিয়ে দিয়ে বিশ্রাম করছিলেন তিনি। অপরেশকে প্রবেশ করতে দেখে চাকরটার দিকে চেয়ে বললেন, তুই যা এবার এখান থেকে। চাকরটা অপরেশের দিকে চেয়ে ঘর থেকে প্রস্থান করল। ভূদেববাবু প্রশ্ন করলেন, পাটনা থেকেই সোজা আসছো তো? আগে হ্যাঁ। খবর কি ওদিকের? অনিমা ভালোই আছে। হ্যাঁ, সে খবর জানি, কিন্তু তুমি যে আসল লোক তা কি করে বুঝতে পারবো? অপরেশ বিচিত্র ভঙ্গিতে তার হাত দুটো বুকের সামনে একত্র করে ধরতেই ভূদেববাবু বললেন, ঠিক আছে, এবার কাজের কথায় আসা যাক। তুমি সোজা হাওড়া স্টেশন থেকে এখানে আসছো তো? আগে হ্যাঁ। অপরেশ নির্বিকারভাবে এই মিথ্যে কথাটা বলল। বনোয়ারির সঙ্গে তার যে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল এবং তার সঙ্গে এত কিছু যে কথাবার্তাও হয়েছে, ঘুণাক্ষরেও সে সেটা প্রকাশ করল না। কিন্তু ঘরের বাইরে একটা জালনার খড়খড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা যদুপতি পোদ্দার কথাটা শুনে অবাক হলো। সে স্পষ্টই বুঝতে পারল যে অপরেশ লোকটা একদম ডাহা মিথ্যেবাদী। ওদিকে ভূদেববাবু অপরেশকে প্রশ্ন করলেন, কেউ তোমাকে অনুসরণ করেনি তো? বোধ হয় না। কি করে বুঝলে? আমার তো তাই মনে হয়। ভুল, সম্পূর্ণ ভুল। দিবারাত্র ওরা আমাকে চোখে চোখে রেখেছে, কিন্তু সেই জিনিসটার কোনো সন্ধান পায়নি। তোমাকে তাই আসতে লিখেছিলাম। অনিমার কাছ থেকে যা শুনেছি তাতে তোমাকে অবশ্যই বিশ্বাস করা যেতে পারে, কিন্তু তোমার আরো সাবধান হয়ে আসা উচিত ছিল। ভয় কাকে বলে তা আমি জানি না। তোমার সাহসের পরিচয় পেয়ে আনন্দিত হলাম। আর তাছাড়া দিন কয়েক বাদে তুমি হবে আমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। অনিমাই আমার একমাত্র মেয়ে। যাক, এবার কাজের কথাগুলো বলে ফেলি। কথাটা শেষ করে ভূদেববাবু একটু থামলেন। তারপর সোজা উঠে গিয়ে দাঁড়ালেন ঘরের কোণে একটা টেবিলের সামনে। সেখানে গিয়ে তিনি চারিদিকে ভালো করে একবার তাকিয়ে নিঃসন্দেহ হলেন যে অন্য কেউ তার কার্য লক্ষ্য করছে না। তারপর টেবিলের একটা অংশে মৃদু চাপ দিলেন। টেবিলের একটা অংশ সরে গেল, আর সেই ফাঁকের মধ্যে দিয়ে তিনি হাত ঢুকিয়ে দিলেন। একটু পরেই দেখা গেল তার হাতে একটি সুন্দর বড় বাক্স, এবং সেই বাক্সটি আগাগোড়া চমৎকার মখমল দিয়ে মোড়া। বাক্সটি হাতে নিয়ে ভূদেববাবু এসে দাঁড়ালেন ঠিক ঘরের কেন্দ্রস্থলে। তারপর অপরেশের দিকে চেয়ে বললেন, এটা নিয়ে তুমি এখান থেকে বহুদূর চলে যাবে, সোজা বোম্বে। সেখানে যে কোনো ভালো একটা ব্যাংকে সেফ ডিপোজিট ভল্টে এটি জমা রাখবে, বুঝেছো? আমি চাই আমার বহু কষ্টে উপার্জিত এই রত্ন সম্ভার
কোনো শত্রুর হাতে না পড়ে। আশা করি এটুকু কাজ তুমি নিশ্চয়ই পারবে। আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, মনে রেখো, এর মধ্যে যা আছে তার দাম 10 লক্ষ টাকার কম নয়। এটি তোমার অধিকারে থাকলে তুমি আর অনিমা মা সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে খেতে পারবে। 10 লক্ষ? বিস্ময়োক্তি ফুটে উঠল অপরেশের মুখে। হ্যাঁ, তার 1 পয়সা কম নয়। অপরেশের মনে পড়ল তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে বনোয়ারি এই বাক্সটা 10,000 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। এতক্ষণে অপরেশ বুঝতে পারল যে কেন বনোয়ারির মতো কৃপণ লোকও এই বাক্সটির জন্য 10,000 টাকা খরচ করতে এক কথায় রাজি হয়েছিল। অপরেশ প্রশ্ন করল যে চাবিটা কোথায়। ভূদেববাবু বললেন, সেটি অনিমা জানে। সে আর আমি ছাড়া পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তির ক্ষমতা নেই সে এই চাবি খুঁজে বের করে। আর চাবি ছাড়া এই বাক্সটি ভেঙে এর ভেতরে জিনিসপত্র সহজে বের করা কারো দ্বারা সম্ভব নয়। আর এটিকে গলিয়ে ফেলতে গেলে ভেতরের জিনিসগুলোও নষ্ট হবে। তা তো বটেই। অপরেশ মনস্থির করে ফেলল বনোয়ারিলালকে এরকম মূল্যবান জিনিস সে কিছুতেই দেবে না। অত সে বোকা ছেলে নয়। এই নিয়ে সত্যিই সে বোম্বাই যাত্রা করবে। অপরেশ বলল, আপনি এটা আমাকে দিন, আমি এক্ষুনি রওনা হতে চাই। হ্যাঁ, খুব সাবধান। ভূদেববাবুর কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ভেসে এলো পরপর দুবার রিভলভারের গর্জন। ভূদেববাবু আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। জানালার খড়খড়িটা তোলা, আর তারই ফাঁক দিয়ে এক অদৃশ্য আততায়ী গুলি বর্ষণ করে চলেছিল। অপরেশ মেঝের উপর শুয়ে পড়ল উবুড় হয়ে। উল্টো দিকে জানালার সামনে দাঁড়িয়ে কৌতূহলী যদুপতি প্রথমে গুলিবর্ষণ দেখে অবাক হয়ে গিয়েছিল। এবার সে দেখতে পেল একজন লোক আপাতমস্তক কালো কাপড়ে আবৃত অবস্থায় জানলা দিয়ে লাফ দিয়ে বাগানের মধ্যে পড়ল। তারপর দ্রুত বাগানটা পার হয়ে ছুটে গিয়ে রাস্তার উপরে পড়ল। যদুপতি স্থির করল একবার সে আততায়ীকে অনুসরণ করবে। দেখা যাক এই অদ্ভুত ঘটনা প্রবাহের শেষ কোথায়। অপরেশ মেঝের উপর শুয়ে পড়বার পর আর কোনো গুলিই তার দিকে ছুটে এলো না। অপরেশ কি করবে ভাবছে, এমন সময় ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করলো ভূদেববাবুর চাকর বাহাদুর। কি হয়েছে বাবু? বাহাদুর প্রশ্ন করল। উধার থেকে কে যেন গুলি করেছে ভূদেব বাবুকে লক্ষ্য করে। কে গুলি করলো? তা তো জানি না, তবে গুলিটা এসেছে ওই জানলার ওধার থেকেই। বাইরে নিশ্চয়ই কাউকে দেখা যাবে। বাবু কি খুব জখম হয়েছেন? হ্যাঁ, জখমটা কি খুব বেশি? তাই তো মনে হচ্ছে। ভূদেব বাবু অজ্ঞান হয়ে পড়েছেন, গুলিটা ঠিক তার বুকে লেগেছে। চলুন বাইরে গিয়ে দেখা যাক শয়তানটাকে ধরা যায় কিনা। বেশ, চলো। দুজনে বাইরে বেরিয়ে এলো। এধারে জানলার পাশেই একটা বাগান। বাগানে নরম মাটির উপরে জুতোর ছাপ দেখা গেল, কিন্তু আততায়ীর কোনো সন্ধানই মিলল না। লোকটা পালালো কেমন করে? অপরেশ প্রশ্ন করল। সত্যি কি তাজ্জববাদ! কথাগুলো বলে বাহাদুর চারিদিকে চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে, কিন্তু কোনো লোকের চিহ্ন মাত্রও পাওয়া গেল না। বাক্সটা এতক্ষণ অপরেশের হাতে ছিল। সে ছুটল ঘরের মধ্যে। ভূদেববাবুর জ্ঞান খানিকটা ফিরে আসছিল। তিনি ধীরে ধীরে চোখ মেলে চাইলেন। তার সারা মুখে আসন্ন মৃত্যুর মলিন ছায়া। ধীরে ধীরে তার মুখে কথা ফুটল। তিনি অপরেশকে লক্ষ্য করে অস্ফুট স্বরে বললেন, আমার অন্তিম সময় আসন্ন। তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িও না। যাও, এক্ষুনি পালাও, না হলে ওদের হাত থেকে এটা বাঁচাতে পারবে না। অপরেশ বলল, কিন্তু আপনার জীবনের চেয়ে এটার দাম নিশ্চয় বেশি নয়? না, তুমি এখানে থেকেও আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমার আজীবনের সঞ্চয় এই। কথার শেষ হলো না। ভূদেববাবু আবার জ্ঞান হারালেন। অপরেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর সে মনে মনে স্থির করে ফেলল যে কিছুতেই সে এই বাক্সটা 10,000 টাকায় বিক্রি করতে যাবে না। অপরেশ বাড়ি থেকে বের হলো বাহাদুরকে সঙ্গে করে। থানায় একটা ফোন করে দিল সর্বপ্রথমে। সামনের দোকানটাতে টেলিফোনের কানেকশন ছিল। তারপর একটা ট্যাক্সিতে চড়ে বসে বলল সে হাওড়া স্টেশনে যেতে চায়। কিন্তু সে বুঝতে পারল না
তার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে আরও একটা গাড়ি তাকে অনুসরণ করছে। আর সেই গাড়ির আরোহী হচ্ছে সেই কালো পোশাক পরা আততায়ী, যে কিছুক্ষণ আগে ভূদেববাবুকে খুন করেছে। আর তারও পেছনে আরও একটা গাড়ি চলেছিল যদু পোদ্দারের। সেও অবাক হয়ে তখন শুধু ভাবছিল সামান্য একটি কৌতূহল কি অজস্র মারাত্মক ঘটনাচক্রের মধ্যে নিক্ষেপ করছে তাকে। হাওড়া স্টেশন। অসংখ্য লোক গিজগিজ করছে এখানে। কুলি, খাবারওয়ালা, পানওয়ালা, বইয়ের স্টল, যাত্রী, এরকম আরও কতজন। একটি লোককে ঈশা ধাক্কা দিয়ে সরিয়ে যদুপতি পোদ্দার এর মধ্যে দ্রুত এগিয়ে চলেছে। একটি খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। এই খাবারের দোকানের মালিক তার বন্ধু। যদুপতিকে সামনে দেখতে পেয়ে সে অভ্যর্থনা করলো সমাদরে। কি হে, খবর কি ভাই? ভালো। এখানে কেন? জানোই তো, আমি খেয়ালের বশে এমনিই ঘুরে বেড়াই। বাইরে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? হ্যাঁ। কিন্তু মালপত্র তো দেখছি না কিছু। মালপত্রের প্রয়োজন নেই। তবে কাছেই কোথাও বুঝি? হ্যাঁ। চললে কত দূরে? বোম্বাই পর্যন্ত। বোম্বে? সে কি, এই সামান্য বেশভূষায় একেবারে বোম্বাই? হ্যাঁ, জরুরি প্রয়োজন। কি ব্যাপার বলোই না। কৌতূহল সংবরণ করো বন্ধু, পরেই জানাবো। যাক, 200 টাকা আমার এক্ষুনি চাই। তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, কাল বাড়িতে গিয়ে চাইলেই টাকাটা পাবে। না, তোমাকে আর অবিশ্বাস কি। দেখি ক্যাশে কত আছে। 200 টাকায় না হলে কিছু বেশি বরং নাও। প্রয়োজন নেই, আমার সঙ্গে প্রায় 100 টাকা আছে, আর 200 টাকা পেলেই চলবে। বেশ। বাক্সটা খুলে সে তক্ষুনি 200 টাকা দিল যদুপতিকে। টাকাটা ভালো করে রেখে যদুপতি বলল, যাক, এখন বলো তো কাছাকাছি টেলিফোন কোথায় মিলবে? বুকিং অফিসে। হ্যাঁ, বুকিং অফিসে গেলে পাওয়া যাবে বটে, কিন্তু ব্যাপারটা কি বলো না। কোনো ভালো ডিটেকটিভের সঙ্গে তোমার পরিচয় আছে কি? কেন, প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনিকে তো তুমি চেনো। ও হ্যাঁ, মনে পড়েছে। চলো বুকিং অফিসের দিকে যাওয়া যাক। দুজনে বুকিং অফিসে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে ফোনের গাইডে প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনী বসু নামটা দেখে নিয়ে রিসিভারে তুলল। হ্যালো, সাউথ 3241। ইয়েস প্লিজ। কে আপনি? আমি প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনী বসু কথা বলছি। হ্যাঁ, আমি আপনাকেই চাই, জরুরি প্রয়োজন। আমাকে বোধহয় আপনার মনে আছে। আমি যদুপতি পোদ্দার কথা বলছি। ও, হালসি বাগানের? হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? ভূদেববাবু নামে এক জনৈক লোকের হত্যা ব্যাপারে পুলিশ নিশ্চয়ই তদন্ত শুরু করবে, কিন্তু আমি আসল অপরাধীকে ফলো করে চলেছি বোম্বে মেলে চেপে। অপরেশ নামে একজন লোককে ভূদেববাবু তার আজীবন সঞ্চিত 10 লক্ষ টাকা মূল্যের জুয়েল বোঝাই একটি বাক্স দান করেছেন, কিন্তু সেই বাক্সটা একজন আততায়ী নেবার চেষ্টা করছিল। ঠিক সেই উদ্দেশ্যেই আততায়ী বোধহয় অপরেশকে অনুসরণ করছে বলে আমার মনে হচ্ছে। সে যাই হোক, আপনি দয়া করে এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে পুলিশকে সাহায্য করবেন এবং পুলিশকে এই কথাগুলো জানাবেন। ধন্যবাদ। আপনার ফিটা কি এক্ষুনি দেবার জন্য বাড়িতে ফোন করব? প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমি আততায়ীর অনুসন্ধানের জন্য বোম্বে পর্যন্ত ধাওয়া করব। কাজ শেষ না করে আমি প্রায় টাকা নিই না। ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই, এটা আমার কর্তব্য। যাক, গোটা কয়েক কথা আপনাকে জিজ্ঞাসা করবার বাকি আছে। হ্যাঁ, বলুন। ভূদেব বাবুকে আপনি চেনেন? না। অপরেশ বাবুকে? না। আততায়ীকে আপনি চিনতে পেরেছেন? সে কালো পোশাকে সারা দেহটা ঢেকে রেখেছিল। আপনি কি করে ঘটনাচক্রে জড়িয়ে পড়লেন? একটা কৌতূহল আমাকে টেনে নিয়ে যায়। অপরেশ বাবুর কাছ থেকে বনোয়ারিলাল নামে একজন লোক 10,000 টাকায় বাক্সটা কিনতে চেয়েছিল। আমি গঙ্গার ঘাটে ওদের কথাবার্তা শুনে কৌতূহলী হয়ে অনুসরণ করি অপরেশ বাবুকে। অবশেষে ভূদেব বাবুর বাড়িতে গিয়ে দেখি আততায়ীরা জানলার বাইরে থেকে ভূদেব বাবুকে গুলি করে। বুঝেছি। আচ্ছা, বোম্বে মেল ছাড়তে আর কত দেরি আছে? এই 7 মিনিট মতো। ধন্যবাদ। আমার আর কিছুই জানবার প্রয়োজন নেই আপাতত। আমি আপনার কথা অনুসারে কেসটা গ্রহণ করলাম। অপরেশের সেকেন্ড ক্লাসের টিকিট। যদুপতি দূর থেকে লক্ষ্য করল মাত্র 2জন যুবক হচ্ছে সেকেন্ড ক্লাসের যাত্রী। অপরেশের সহযাত্রী অন্য যুবকটির বয়সও তার সমান,
কিন্তু সেই কালো পোশাক পরা যে ভদ্রলোকটি তাকে অনুসরণ করে হাওড়া পর্যন্ত এসেছে তাকে কিন্তু আর দেখতে পাওয়া গেল না। যদুপতি প্ল্যাটফর্মে ইতস্তত পায়চারি করতে লাগলো, কিন্তু সেই লোকটিকে আর দেখা গেল না। সে যে কোথায় অদৃশ্য হলো কে জানে। ট্রেন ছাড়তে আর অল্পই দেরি আছে, বড়জোর মিনিট খানেক। যদুপতির টিকিট নিচু ক্লাসের। সে কোন কামরায় উঠবে ভাবছে, এমন সময় দেখতে পেল যে সেকেন্ড ক্লাসের কামরায় অপরেশ যেখানে উঠেছে ঠিক তার পাশের ইন্টার ক্লাস কামরায় একজন লোক ছুটতে ছুটতে এসে উঠল। তার পরনের পোশাকের দিকে চেয়ে যদুপতির কেমন যেন সন্দেহ হলো। ওর পরনে কালো প্যান্ট আর কালো কোট, অবশ্য সাধারণ পোশাক, কিন্তু ওই পোশাকের ওপরে মুখের ওপর যদি একটা কালো কাপড় বা ওই জাতীয় কিছু দিয়ে ঢাকা দেওয়া যায় তবে অত্যন্ত সহজে আধার আড়ালে গা ঢাকা দিয়ে চলাটা সম্ভব। তাছাড়া লোকটা বারবার কেমন যেন বাম পাশের কামরার দিকে তাকাচ্ছিল। তাতে যদুপতির সন্দেহ আরো দৃঢ় হলো। সে স্থির করল এই কামরাতেই সে উঠবে, দেখা যাক কত দূর সে সফল হয়। কামরার মধ্যে লোক সংখ্যা বিশেষ নেই, মাত্র 7-8 জন। অবশ্য ইন্টার ক্লাস কামরায় রাতের বেলায় এর থেকে বেশি লোক বোম্বে মেলে চড়ে না। যদুপতি একটা স্থান নির্দিষ্ট করে বসল। চারিদিকে অজস্র ঘটনার জটিলতা। সে যেন নির্দিষ্ট কোনো পথ খুঁজে পাচ্ছে না যে পথ ধরে এগোনো যায়। এখন পরবর্তী ঘটনার উপরেই নির্ভর করে আছে চলার গতি। কালো পোশাক পরা লোকটি ঠিক তার পাশে বসে পড়ে তার দিকে চেয়ে প্রশ্ন করল, কত দূর যাবেন আপনি? যদুপতি মনে মনে চিন্তিত হলো। লোকটা শেষ পর্যন্ত তাকে সন্দেহ করেনি তো? কিন্তু তাহলেও তো এখন আর কোনো পথ নেই। তার চিন্তার ভাব অবশ্য মুখে ফুটে উঠল না। সাধারণভাবেই সে উত্তর দিল, নাগপুর ভায়া হয়ে বম্বে যাব। ও, সো লং জার্নি। তা সত্যি। কিন্তু সঙ্গে তো তেমন মালপত্র দেখছি না আপনার। আমি বম্বেতে থাকি কি না, তাই মালপত্র সব সেইখানেই আছে। এখানে এসেছিলাম বাড়িতে দেখা করতে, তাই জিনিসপত্র বিশেষ সঙ্গে আনিনি। ও, কি কাজ করেন আপনি ওখানে? আন্ধেরিতে একটা ফিল্ম স্টুডিওতে কাজ করি। কিন্তু আমার সম্বন্ধে এত কথা জিজ্ঞাসা করছেন কেন তা তো ঠিক বুঝতে পারলাম না। আমিও বোম্বেতে যাব কি না তাই। আপনি কি বাঙালি? না, আমার বাড়ি বিহারের সম্বলপুরে। তবে দীর্ঘদিন বাংলায় আছি বলে বাংলাতে ভালোভাবেই কথাবার্তা বলতে পারি। আমি বোম্বেতে এর আগে গেছি মাত্র একবার, তাই সেখানকার পথঘাট ভালো চিনি না। তাই আপনার সঙ্গে কথা বলছিলাম। বুঝেছি। আপনি ওখানে কি কোনো হোটেলে উঠবেন নাকি? না, দাদারে আমার এক আত্মীয় আছেন, আমি সেখানেই উঠব। দাদারের কোন জায়গায়? পার্সি কলোনির কাছে। ও, বম্বের পথঘাট ভালো চেনেন না যখন, তখন আমি আপনাকে কিছু কিছু সাহায্য করতে পারি। ধন্যবাদ। কথাটা শেষ হতে হতেই রাত গভীর হয়ে এলো। ট্রেন ছুটে চলেছে মাঠ প্রান্তর পেরিয়ে তীব্র বেগে। এমন এক স্থানে এসে পৌঁছেছে যে ভেতর থেকে বাইরের দিকে তাকালে আর কিছুই চোখে পড়ে না, শুধু অন্ধকার। গভীর রাতের নিকষ কালো আধারে জবনিকা শুধু। ধীরে ধীরে যদুপতি ঘুমের কোলে ঢলে পড়ে এক সময়, কিন্তু তার সহযাত্রীর চোখে তখনও ঘুমের লেশমাত্রও ছিল কিনা সন্দেহ। তীর বেগে এগিয়ে চলেছে ট্রেন। সামনে তীব্র সার্চ লাইটের আলোটা ভয়াবহ, কোনো একটা শার্দুলের চোখের মতো রহস্যময়। কোনো এক সময় অচেনা বিভীষিকার জবনিকা তুলে ধরেছে যেন। প্রত্যেক কামরাতেই আরোহীরা সুপ্ত। রাত্রির এই মধ্যপ্রহরে তারা সকলেই নিদ্রার কোলে নিজেদের সঁপে দিয়েছে। হঠাৎ ট্রেনটা একটা আচমকা ঝাঁকি দিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কিন্তু ট্রেনখানা হঠাৎ এই জায়গাতে এমনভাবে দাঁড়িয়ে যে কেন পড়ল তা কিন্তু কেউ বুঝতে পারল না। আরোহীদের সকলেরই গভীর নিদ্রা ভেঙে গেল। এভাবে আচমকা ট্রেনখানা থেমে যাওয়াতে বিস্মিত হলো সকলেই। প্রত্যেকে উঠে ভাবতে লাগলো, নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ। ট্রেনের গার্ড এবং ড্রাইভার ছুটে এলো একখানা সেকেন্ড ক্লাসের কামরাকে লক্ষ্য করে। এই কামরা থেকেই চেন টানা হয়েছে, আর ঠিক সেই কামরাতেই শুয়েছিল অপরেশ। হঠাৎ গাড়ির প্রচন্ড ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল তার। ধর্মর করে উঠে দেখে একজন লোক তার সহযাত্রীর বুকের উপর রিভলভারটা ধরে প্রশ্ন করছে, এখনো বলুন বাক্সটা কোথায়?
না হলে এক্ষুনি আপনার অন্তিম সময় ঘনিয়ে আসবে। অপরেশ বুঝতে পারল তার ও সহযাত্রীর বয়স ও চেহারা প্রায় একই ধরনের হওয়ায় ভুল করে লোকটা সহযাত্রীকে আক্রমণ করেছে। অপরেশের সহযাত্রী উত্তর দিল, কি সব অদ্ভুত কথা বলছেন আপনি? কোন বাক্সের কথাই বা বলছেন তা বুঝতে পারলাম না। আশা করি বারবার আপনার কাছ থেকে এরকম উত্তর শোনার জন্য আমি নিশ্চয়ই এত বড় বিপদ মাথায় নিয়ে আপনার এখানে আসিনি। সে কথা তো আপনার চেয়ে আমিই বুঝতে পারছি বেশি, কিন্তু না জানলে কি করে? চুপ করুন, আমার কথা শেষ। আপনি বাক্সর কথা আমাকে বলবেন কি না? এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। আপনার যা ইচ্ছা করতে পারেন এবার। বেশ, অপ্রিয় কাজ তাহলে আমাকে এখন করতেই হচ্ছে। কথাটা শেষ হওয়ার আগেই বাইরে থেকে কয়েকটা কণ্ঠ একত্রে ধ্বনিত হয়ে উঠল। উত্তরের জবাব না পেয়ে দমাদম দরজার উপর লাথি লাগাতে লাগলো গার্ড। অপরেশ এতক্ষণে এই সুযোগেরই অপেক্ষা করছিল। আততায়ী তার উল্টো দিকের বার্থের সামনে দাঁড়িয়ে আছে। সে চট করে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে দিল। আগন্তুক ততক্ষণে নেমে পড়েছে গাড়ির উল্টো দিকের জানালা গলিয়ে। গাড়ির মধ্যে ততক্ষণে হুলস্থুল শুরু হয়ে গিয়েছে। কিন্তু অন্য কেউ আততায়ীকে অনুসরণ করতে সক্ষম না হলেও একজনের চোখে কিন্তু সে ধুলো দিতে পারেনি। আর সেই লোকটি হচ্ছে যদুপতি পোদ্দার। যদুপতির ঘুম ভাঙতেই সে দেখতে পেল তার পাশে সহিত বোম্বে যাত্রী সেই লোকটি আর নেই। কি আশ্চর্য! সে হঠাৎ এত অল্প সময়ের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল? যদুপতি কিছুক্ষণ চিন্তা করল, তবে কি এই লোকটি আততায়ী? তার ধারণা কি তবে সত্য? যদুপতি উঠে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পেল পাশে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থেকে একজন লোক লাফিয়ে পড়েছে। সারা দেহে তার কালো একটা পোশাকে আবৃত, হাতে রিভলভার। গাড়ি থেকে লাফিয়ে পড়ে সে দ্রুত ওপাশের দুটো কম্পার্টমেন্ট পার হয়ে কোনার গাড়িতে গিয়ে উঠল। যদুপতি তার গাড়ি থেকে নেমে সেই গাড়িটার দিকে এগিয়ে গেল। লোকটি তখন তার মুখের আবরণ খুলে ফেলে সাধারণ যাত্রীদের পাশে বসে একটা সিগারেট ধরিয়ে পরম আনন্দে ধূমপান করছে। যদুপতি কোনো কথা বলল না। নিঃশব্দে অনুসরণ করাই এক্ষেত্রে সুবিধাজনক উপায়। যদুপতি স্থির করল সে যে সবকিছু জানতে পেরেছে তা অন্য কাউকে বুঝতে না দিয়ে সে তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। আমি বড়তলা থানার ওসি কথা বলছি। কি খবর? আমি আপনাকে ডেকেছিলাম কয়েকটা কথা বলার জন্য, কিন্তু আপনি তখন থানায় ছিলেন না বলে পরে ফোন করতে বলেছিলাম। কি ব্যাপার ফাল্গুনী বাবু? আপনার এলাকায় সম্প্রতি একটা খুন হয়েছে। হ্যাঁ, কে বলুন তো? ভূদেব বাবু বলে একজন লোক। নিহত হবার কারণ? অজানা কোনো এক আততায়ী গুলিতে নিহত হয়েছেন তিনি। কোনো সূত্র পেয়েছেন কি? না, আপনার কি ধারণা? আমার ধারণা ঠিক কোনো একটা নির্দিষ্ট রূপ পাইনি, তবে তার চাকর বাহাদুরের মুখে যা জানতে পারলাম তাতে মনে হয় কোনো একটা মূল্যবান বাক্সের লোভেই তাকে খুন করা হয়েছে। সে বাক্সটি তিনি যাকে দিতে চেয়েছিলেন সে বাক্সটি নিয়ে চলে গেছে বোম্বাইয়ের দিকে। হ্যাঁ, এতদূর পর্যন্ত আমি জানি, কিন্তু এই হত্যাকারী কে তা এখনো জানি না। কিন্তু সেইটুকু জানতেই তো চাই আমি আপনাকে। যাক, আমি কতগুলো সূত্র দিতে পারি আপনাকে, আশা করি। অবশ্যই মিস্টার বোস, আপনার সাহায্য পেলে আমি আনন্দিত মনেই তা গ্রহণ করব। ধন্যবাদ। কিন্তু আপনি কখন আসছেন? আমি আধ ঘন্টার মধ্যেই থানায় আসছি। সেখান থেকে দুজনে অকুস্থলের দিকে যাব। বেশ। আর ভূদেব বাবুর চাকর বাহাদুর কোথায় আছে? আমরা তাকে সন্দেহ করে থানায় আটকে রেখেছি। না না, যতদূর জানি ও বেচারি নির্দোষ। তবে কয়েকটি কথা ওর কাছ থেকে জানবার আছে, তাই আমি থানায় না যাওয়া পর্যন্ত ওকে ছাড়বেন না যেন। আপনার কথা অনুযায়ী কাজ হবে। ফোনটা রেখে দিয়ে ফাল্গুনী দ্রুত নেমে মোটরে এসে বসল। ভূদেববাবুর চাকর বাহাদুর আর বড়তলা থানার ওসি মিস্টার তালুকদারের সঙ্গে ফাল্গুনী এলো ভূদেববাবুর বাড়িতে। যে ঘরখানায় তিনি নিহত হয়েছিলেন তার নির্দিষ্ট স্থানটিতে গিয়ে ফাল্গুনী মনোযোগ দিয়ে চারিদিকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। কিন্তু আশেপাশে এমন কিছুই দেখতে পাওয়া গেল না যা থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। ফাল্গুনী বাহাদুরের দিকে চেয়ে প্রশ্ন করল, তুমি কোন দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিলে? বাহাদুর বলল, গুলির শব্দ পেয়ে আমি ঘরের মধ্যে ঢুকে দেখি যে বাবুটি এসেছিলেন তার হাতে একটা বাক্স। কর্তাবাবুর বুকে গুলি লেগেছিল,
তিনি শুধু সেই বাবুটিকে লক্ষ্য করে বললেন, অপরেশ, তুমি এক্ষুনি চলে যাও, না হলে তোমার কাছ থেকে ওরা বাক্সটা কেড়ে নেবে। তারপরেই বাবু জ্ঞান হারিয়ে ফেললেন। আমরা ওধারে জানলার দিকে যাই, বাইরের দিক দিয়ে। কেন? সেই বাবু বলেছিলেন ওধার দিয়েই নাকি গুলি ছুটে এসেছিল। কিন্তু তোমার ওপাশে গিয়ে কোনো লোককে দেখতে পেয়েছিলে কি? না। তবে কি করে বুঝলে যে আততায়ী ওধারেই কোথাও ছিল? বাগানের নরম মাটিতে আমরা একজোড়া জুতো ছাপ দেখতে পেয়েছিলাম। আচ্ছা, তারপর ওধারের বাগানে নিশ্চয়ই কেউ চলাচল করেনি? না। ফাল্গুনী এবার মিস্টার তালুকদারের দিকে চেয়ে বলল, চলুন স্যার, ওধারে গিয়ে দেখা যাক আততায়ীর পায়ের ছাপ এখনো ঠিকমতো পাওয়া যায় কিনা। অন্য কোনো প্রমাণও পাওয়া যেতে পারে। বেশ, চলুন। বেশ ভালো করে বাগানের মাটিটা পরীক্ষা করে দেখা হলো। একজোড়া পায়ের ছাপ বাগানের কিনারা পর্যন্ত এসে শেষ হয়েছে। সেখান থেকে শুরু হয়েছে আরো একজোড়া পায়ের ছাপ, যেন অন্য একজন লোক আততায়ীকে দূর থেকে অনুসরণ করছিল। ফাল্গুনী বলল, এটা কি ব্যাপার তা তো বুঝতে পারছি না মিস্টার তালুকদার। অন্য একজন লোক দেখছি আততায়ীকে অনুসরণ। কিন্তু কে সেই লোক? এই ভদ্রলোকই বোধহয় যদুপতি পোদ্দার। ইনি কৌতূহলের বশেই এই চক্রান্ত জালে আবদ্ধ হয়ে পড়েন। হাওড়া স্টেশন থেকে সেই আততায়ীকে অনুসরণ করে ইনি বোম্বাইয়ের দিকে গেছেন। স্টেশন থেকেই সেই ভদ্রলোক ফোন করে আমাকে এই কাজে নিযুক্ত করেছিলেন। আশ্চর্য লোক তো। হ্যাঁ, এই ধরনের একটু খামখেয়ালি এবং কৌতূহলী লোক বড় একটা দেখা যায় না। নিজের জীবন বিপন্ন করেও ইনি এই জটিল সমস্যার পিছনে নিজেকে নিয়োজিত করেছেন। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে খুনি কি সেই অপরেশ বাবুকে অনুসরণ করে বোম্বাইয়ের দিকে নিয়ে গেছে নাকি? আমার তাই ধারণা। কিন্তু এই ধরনের খুনের পেছনে কি স্বার্থ জড়িত ছিল? সেটা কি বুঝতে পারেননি? না। আমার মনে হয় এর কারণ নিহিত আছে এই বাক্সটার মধ্যে। কোন বাক্স? যে বাক্সটি বৃদ্ধ ভূদেববাবু অপরেশবাবুকে দান করেছিলেন, এবং সেই বাক্সটি নিয়ে যাচ্ছে বলেই বিপদের খাড়া সবসময় তার উপরে উদ্যত হয়ে রয়েছে। আশ্চর্য তো। আশ্চর্য কিছুই নয়। ভূদেববাবুর এই বাক্সটির পিছনে হয়তো দীর্ঘদিন আততায়ীর নজর ছিল, কিন্তু এর আগে সে বোধহয় কোনো সুযোগ পায়নি। ভূদেববাবু বোধহয় নিজের বিপদের কথা জানতেন, তাই সুযোগ বুঝে তিনি চুপি চুপি সেটি অপরেশকে দিচ্ছিলেন, যাতে সে ওটি বেশ ভালোভাবে রক্ষা করে। কিন্তু কেন? অপরেশ বাবুর সঙ্গে ভূদেব বাবুর কি সম্পর্ক? সেটা এখনো বুঝতে পারছি না। যাক, চলুন এবার জানালার চারিদিকটা বেশ ভালো করে দেখা যাক। জানালার খড়খড়ি তুলে ওই আততায়ীকে গুলি করতে হয়েছিল, তাই এখানে তার হাতের ছাপ অবশ্যই পাওয়া যাবে। তা বটে। ওধারে বেশ ভালো করে নিরীক্ষণ করা উচিত। মিস্টার তালুকদার, এবার ছাপটির ফটো তুলে নেওয়ার ব্যবস্থা করুন। আমার মনে হয় কোনো পুরনো অপরাধীর হাতের ছাপের সঙ্গে এটা মিলতে পারে, তাই ছাপটি তুলে রেকর্ডিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিন মিলিয়ে দেখবার জন্য। তাহলে আমাদের কাজ অনেকটা সহজসাধ্য হয়ে আসবে। তা তো বটেই। আপনার কি ধারণা আততায়ী বোম্বাইয়ের দিকে গেছে? হ্যাঁ, ও ব্যাপারটা তদন্ত বেঙ্গল পুলিশের এলাকার মধ্যে শেষ হবে না। আমি শুধু হাতের ছাপ ইত্যাদি থেকে আততায়ীর পরিচয়টা জানতে চাইছি। তারপর আপনাদের ইন্ট্রোডাকশন নিয়ে আমাকে অবশ্যই বোম্বে যেতে হবে। কিন্তু এই হাতের ছাপ ছাড়া আরও একটা বিষয় আমার জানবার ছিল। আশা করি ভালোভাবে জেনে সেটাও আমাকে জানাবেন। কি ব্যাপার বলুন। ভূদেববাবুর প্রথম জীবনের যতটা ইতিহাস জানা যায় সেটা আমাকে জানাবেন। আর ওসব সম্পত্তির বর্তমান উত্তরাধিকারী কে কে সেটাও একবার জানা দরকার। বেশ, সব দিক দিয়ে আপনাকে সাহায্য করব মিস্টার বোস। আমরা আপনার সফলতার কামনা করি। দুদিন পরের কথা, বেলা 8:30। ফাল্গুনী তার নিজস্ব কক্ষে বসে কি যেন একটা জটিল বিষয় নিয়ে চিন্তা করছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? মিস্টার তালুকদার কথা বলছি। ধন্যবাদ। কি খবর মিস্টার তালুকদার? অনেকগুলো জরুরি খবর আছে ফাল্গুনী বাবু। বলুন। প্রথম খবর হচ্ছে হাতের ছাপের মালিকের সন্ধান পাওয়া গেছে। তাই নাকি? কে সে লোক? বহুদিন আগে সে একটা জটিল কেসের আসামি ছিল। লোকটা বোধহয় পাঞ্জাবি, তবে দীর্ঘদিন বাংলাদেশে থাকার জন্য বেশ ভালোই বাংলা বলতে পারত। ওর নাম বিক্রম সিং থাপা। কিছুদিন আগে একটা খবর পাওয়া যায় যে সে একটা বিরাট ক্রিমিনাল দলের প্রধান নায়ক। সে কি? হ্যাঁ, ওদের দলের নাম দিয়েছিল ওরা ক্রাইম ক্লাব।
ওই আড্ডা থেকে নানান ধরনের আইন অমান্যকারী কাজকর্ম করা হতো বলে খবর পাওয়া গেল। এই খবরটা বোধহয় বহুদিন আগে শুনেছিলাম। হ্যাঁ, প্রায় 5-6 বছর ধরেই দলটা চলছে। কিন্তু আজ পর্যন্ত ধরা পড়েনি কেউ। না, সে কি? ওদের সিক্রেসিটা খুব বেশি। এই গোপনীয়তা ভেদ করে পুলিশ ওদের গ্রেফতার করতে সফল হয়নি। বুঝেছি। আর একটা দরকারি খবর আছে। কি ব্যাপার মিস্টার তালুকদার? বছর 6 আগে এই বিক্রম সিং থাপার সঙ্গে ভূদেব বাবুর যে গোপন সংস্পর্শ ছিল সে প্রমাণ পাওয়া গেছে। তাই নাকি? এরা দুজনেই তখন একই দলে কাজ করত। সো ইন্টারেস্টিং। কিন্তু ভূদেব বাবু দলের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। আশ্চর্য। আমার মনে হয় এরা দুজনেই তখন দলের লিডার ছিল। এই বিক্রম সিং থাপা থাকতো সামনে আর ভূদেব বাবু কাজ করতেন পেছনে। কিন্তু সেবার ধরা পড়ে যায় বিক্রম সিং। আমার মনে হয় বাক্সে যেসব দামি জিনিস ভূদেব বাবুর কাছে ছিল তার আসল মালিক হওয়া উচিত এদের দুজনের। কিন্তু প্রমাণের অভাবে সেবার ভূদেব বাবু ধরা পড়েননি আর বিক্রম সিং এর 3 বছর জেল হয়েছিল। কিন্তু 3 মাস পরেই ও জেল থেকে পালায়। তারপর থেকে এতদিন পর্যন্ত ও ভূদেব বাবুর পেছনে পেছনে ছিল শুধু ওই বাক্সটা নেবার জন্য। কিন্তু কোনোদিনই সে ভূদেব বাবুর কাছ থেকে এটা নিতে পারেনি, কারণ তিনি এটা অত্যন্ত সাবধানে রক্ষা করতেন। অনেকগুলো জিনিস পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আর একটা কথা। কি কথা বলুন? ভূদেব বাবু কি সেবার ধরা পড়ার পরেই দল ছেড়ে দেন? হ্যাঁ। তবে বিক্রম সিং সম্বন্ধে কোনো কথা তো তিনি কখনো থানায় রিপোর্ট করেননি। না, ওদের মধ্যে এদিক থেকে একটা আশ্চর্য মিল ছিল। কারণ ওরা জানতো যে থানায় গিয়ে খবর প্রকাশ করলে ওদের দুজনেরই শাস্তি পেতে হবে। বুঝেছি। আপনার খবরগুলো আমার সত্যিই খুব কাজে লাগবে মিস্টার তালুকদার। ধন্যবাদ। কিন্তু আরও যে দু একটা কথা আমার জানবার ছিল সে সম্বন্ধে তো কিছু জানালেন না। ও, আপনি বোধহয় অপরেশ বাবু নামে যে লোকটি বাক্স নিয়ে গেছেন তার সম্বন্ধে প্রশ্ন করছেন। হ্যাঁ। এই সম্বন্ধে যতটুকু জেনেছি সেটা আপনাকে জানাচ্ছি। আমি খবর পেয়েছি যে অপরেশ বাবু নামে যে লোকটি ভূদেব বাবুর বাক্স নিয়ে বোম্বের দিকে গেছেন তার সঙ্গে ভূদেব বাবুর কন্যা অনিমার বিবাহ স্থির হয়েছিল। অনিমা? হ্যাঁ, ভূদেব বাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছেন তার একমাত্র মেয়ে অনিমা দেবী। তিনি ছিলেন পাটনাতে। পাটনাতে তার সঙ্গে বোধহয় অপরেশ বাবুর পরিচয় হয়। অপরেশ বাবুর সঙ্গে অনিমা দেবীর পরিচয় নিবিড়তর হয় এবং এদের মধ্যে বিবাহ স্থির হয় বলেই বোধহয় ভূদেব বাবু এই বাক্সটা অপরেশ বাবুর হাত দিয়ে বোম্বেতে পাঠান। তার ইচ্ছা ছিল সেটি বোম্বের কোনো একটি ব্যাংকের সেফটি ডিপোজিট ভল্টে জমা রাখা হবে। কিন্তু বিক্রম সিং সম্বন্ধে কি তিনি একেবারেই ওয়াকিবহাল ছিলেন না? অবশ্যই তিনি জানতেন, আর সেই জন্যই অত্যন্ত গোপনে তিনি ওটি বোম্বেতে চালান দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই বিক্রম সিং সবকিছু টের পেয়ে যায়। যে সময় তিনি বাক্সটা অপরেশ বাবুর হাতে দেন সেই সময় সে বাইরে থেকে ভূদেব বাবুকে গুলি করে। কিন্তু বাক্সটা নিতে সে সক্ষম হয়নি বলেই বোধহয় ও বোম্বে পর্যন্ত তাকে অনুসরণ করে চলেছে। কিন্তু অনিমা দেবী পাটনায় আছেন কিনা সে খবর জানেন কি? যতদূর খবর নিয়ে জানলাম তিনি 4-5 দিন আগেই অপরেশ বাবুকে কলকাতায় পাঠিয়ে নিজে বোম্বের দিকে চলে গেছেন। আর কোনো কথা না বলে ফাল্গুনি ফোনে রিসিভারটা নামিয়ে রাখে এবং ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্পর্কে চিন্তা করতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। রাত 8:30 তো কম নয়। আধারের আড়ালে পৃথিবী মুখ লুকিয়েছে। বোম্বের দাদার অঞ্চলে ক্ষুদ্র একটি রাস্তার পাশে এই গুজরাটি হোটেলটি। একসময় দূরে দেখা গেল একটা বেটে মতন লোক ধীর পায়ে হোটেলের দিকে এগিয়ে আসছে। আগন্তুক বেটে লোকটি ধীরে ধীরে হোটেলের মধ্যে প্রবেশ করল। হোটেলের সাধারণ খদ্দেররা একটা বড় হল ঘরে পানাহারে মত্ত ছিল। তার পাশে একটি ছোট ঘরে জুয়া খেলার বন্দোবস্তও ছিল। সেখান থেকে ভেসে আসছিল ঘন ঘন চিৎকার আর হট্টগোলের রেশ। আগন্তুক বেটে লোকটি ধীরে ধীরে হোটেলের মধ্যে প্রবেশ করে সামনেই একজন লোককে পেয়ে প্রশ্ন করল, আমি মালিক শ্রী পট্টনলালের সঙ্গে দেখা করতে চাই। লোকটি ভিতরের দিকে প্রস্থান করল। একটু পরে মালিক শ্রী পট্টনলাল খোঁড়াতে খোঁড়াতে হোটেলের মধ্যে প্রবেশ করল। কি খবর স্যার? চিনতে পারো? আগে আপনি হুজুর। চিনব না মানে? আপনি তো মহাজন ব্যক্তি। মনে আছে তাহলে? বনওয়ালিকে চেনে না এ শহরে কজন লোক আছে? তা ভালো, কিন্তু একটা জরুরি খবরের দরকার ছিল যে পট্টনলাল। কি খবর বলুন?
এই অঞ্চলের সবকিছুর খবরাখবর তোমার জানা আছে তো? হুজুর, এই এলাকায় যা কিছু ঘটনা ঘটুক না কেন, সেটা কিন্তু আমার নখদর্পণে। ভালো ভালো, তোমার নখদর্পণের জোর যে কতটা এক্ষুনি তা প্রমাণ হয়ে যাবে। কিভাবে হুজুর? একটা কথার উত্তর দাও দেখি। কি খবর টবর কিছু নাকি? হ্যাঁ, 2 পয়সা বকশিস মিলবে। বেশ, জিজ্ঞাসা করুন। হুজুরের দয়াতেই তো খেয়ে পড়ে বেঁচে আছি। শোনো, আমার এক দুষ্ট বন্ধু আমাকে ঠকিয়ে গা ঢাকা দিয়েছে, তার খোঁজ চাই। তার নামটা বাতলে দিন হুজুর। লোকটা বাঙালি কুত্তা। অপরেশ তার নাম। 10 লাখ টাকার মাল নিয়ে বাংলা মুলুক ছেড়ে পাড়ি দিয়েছে বোম্বাইতে। ওহো, হুজুরের সঙ্গে তাহলে শত্রুতা কি করে? বাজে বকো না তো। না না, ঘাট মানছি, কিন্তু ব্যাপার কি? 500 মিলবে, শুধু লোকটার খবর চাই। আমার কাছে 10,000 টাকায় বিক্রি করবার জন্য রাজি হয়ে জিনিসগুলো নিয়ে সে এখন দিব্যি গা ঢাকা দিয়েছে। এখন উপায়? ওর খোঁজটা পেলেই একেবারে টুটি টিপে ধরবো। কিন্তু হুজুর, এত বড় একটা কাণ্ড চট করে করে ফেলতে গেলে যদি আবার পুলিশ টুলিশ? সে ভাবনা তোমার নয় পট্টনলাল। বেশ, তাহলে হুজুর আমার এখানেই থাকুন, একটা ঘর দিচ্ছি, খান দান বিশ্রাম করুন, তারপর খবরটা আমি জেনে আপনাকেই বলে দিচ্ছি। তোমার হোটেলেই থাকবো পট্টনলাল, কোনো চিন্তা নেই তোমার। কিন্তু খবরটা আগে এই নাও, অগ্রিম 300। বাহ বাহ, তোফা। তাহলে শুনুন হুজুর, তিনি অর্থাৎ পরেশ নামের একজন বাঙালি লোক আর একটি মেয়ে এই হোটেলেই 13 নম্বর ঘরে এসে আজ উঠেছেন। বলো কি? হ্যাঁ হুজুর। কিন্তু মেয়ে? হ্যাঁ হুজুর, যুবতী নারী। তার নাম টাম কিছু জানো কি? হ্যাঁ হুজুর, হোটেলের খাতায় নাম লেখা আছে অনিমা দেবী না কি একটা যেন। অনিমা? অনিমা এখানে? হ্যাঁ। কিন্তু অনিমা এখানে কেন? পাটনা থেকে তাহলে এর মধ্যে এসে পড়েছে দেখতে পাচ্ছি। কিন্তু তার এই হঠাৎ আগমনের কি উদ্দেশ্য? জানি না হুজুর, তবে খবরটুকু পাকা। ধন্যবাদ, তোমার হোটেলেই থাকবো আমি। এই নাও অগ্রিম 200 টাকা। আজ থেকে একটা সিট রিজার্ভ করলাম আমি। হো হো করে হাসতে হাসতে পট্টনলাল খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল হোটেলের সিটের ব্যবস্থা করতে। মিনিট 10 পরপর কয়েকবার কড়াটায় জোরে জোরে ঝাঁকুনি দিল বলে মনে হলো। কে? আমি। গলাটা যেন পরিচিত। পট্টনলাল দরজা খুলল। আগন্তুকের হাতে নিকশ কালো রিভলভার। তার কালো চকচকে নলটা যেন পট্টনলালের দিকে চেয়ে বিষাক্ত হাসি হাসছে। এভাবে প্রকাশ্যে তার হোটেলে তাঁরই বুকে রিভলভার তুলে ধরার সাহস কার হলো? কে আপনি? তেজের সঙ্গে কথাটা বললেও পট্টনলালের গলাটা যেন শেষের দিকে কেঁপে উঠল। আগন্তুক ঈষৎ হেসে মুখের কালো পর্দাটা সরিয়ে ফেলল। চিনতে পারো পট্টনলাল? ও আপনি? আপনি এখানে? মানে হুজুর, ক্রাইম ক্লাব? থাক, ওরকম উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ নেই পট্টন। আমি স্বীকার করছি, আমি ক্রাইম ক্লাবের জেনারেল সেক্রেটারি বিক্রম সিং থাপা। 1.5 ঘন্টার ওপরে আমি তোমার হোটেলের বাইরে ওই ব্লাইন্ড লেনের মোড়ের ছোট বাড়িটার আড়ালে দাঁড়িয়েছিলাম। ঠিক যে জন্য অপেক্ষা করছিলাম আমি, সে কাজটা সফল হয়েছে আমার। হুজুরের কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে আপনি যে সফল হলেন সেটা আমি কি করে জানবো? জানবার প্রয়োজন নেই। যে লোকটার জন্য পরম সমাদরে সিটের ব্যবস্থা করলে, সে আছে কোন ঘরে? 13 নম্বর ঘরের পাশে হুজুর, মানে 14 নম্বর। কোথায়? দোতলায়। 13 নম্বর ঘরে কে আছে? কে নয় হুজুর, বলুন কারা। তার মানে? একজন বাঙালি আর একটা মেয়ে। কিন্তু তুমি এভাবে টাকার লোভে এই শয়তান লোকটাকে, মানে এই বনোয়ারি লালকে হোটেলে আশ্রয় দিলে কেন? মানে হুজুর, বুঝতেই তো পারছেন, আমরা গরিব মানুষ, টাকা পয়সা দিলে সবাইকেই জায়গা দিতে বাধ্য হই। কিন্তু কিছু মনে করবেন না হুজুর, লোকটাকে আপনার শত্রু জানলে কি আর। শত্রু? না না, শত্রু সে মোটেই নয়। ভালোই হয়েছে পট্টনলাল, আমি চোরের ওপর এক হাত খেলা দেখাবো বলে মনস্থির করেছি। এখন কতদূর সফলতা অর্জন করতে পারবো সেটাই হচ্ছে দুশ্চিন্তা। তোমাদের মতো বেঈমান লোকেরা যখন এখানে অবস্থান করছে, তখন প্রত্যক্ষভাবে সফল হওয়ার আশা একটা দুরাশা মাত্র। কিন্তু মনে রেখো পট্টনলাল, এতটুকু বেঈমানি প্রকাশ হয়ে পড়লে তোমাকে রক্ষা করে এমন লোক পৃথিবীতে নেই।
পট্টনলালের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে এসেছিল। সে অনেক কষ্টে ঠোঁটে হাসি ফুটিয়ে কিছু একটা বলার চেষ্টা করল। থামো, তোমার বক্তৃতার প্রবাহ বন্ধ না হলে তোমার মুখ জোর করে বন্ধ করতে বাধ্য হব আমি। শয়তানিরও একটা সীমা আছে পট্টনলাল। যাক, আমি চললাম দোতলায়, দেখি ওধারে তোমার দোস্ত বনোয়ারিলাল এতক্ষণে কতদূর কি করলো। কোনোদিনই সে আমার দোস্ত নয় হুজুর। সে কথা আর মুখ ফুটে না বললেও চলবে। পৃথিবীতে ওর মতো শয়তান লোক কটি আছে আমার জানা নেই। যেদিন সে পুরো টাকার সন্ধান পেয়েছে সেদিন থেকে ও তার পেছনে যেন ছিনে জোকের মতো লেগেছিল। অবশেষে অপরেশকে 10,000 টাকার লোভ দেখিয়ে কাজ বাগাবার চেষ্টায় ছিল শয়তান। শেষে কিনা বোম্বে পর্যন্ত ধাওয়া করেছে। আমি ওর খোঁজ পেয়েই তককে তককে ছিলাম। এবার দেখি ওরই একদিন কি আমারই একদিন। রিভলভারটা পকেটে ফেলে বিক্রম সিং ঘর থেকে বেরিয়ে যায়। ওধারে হোটেলের ঠিক সামনে একটা পাবলিক বুথ থেকে যদুপতিকে ফোন করতে দেখা গেল। সে স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করেছে, বলল যে এখানে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হতে চলেছে, আর জায়গাটির নাম হলো দাদরের গুজরাটি হোটেল। সঙ্গে সঙ্গে যদুপতি ফোনটা রেখে দিল। এধারে সেই হোটেলের 13 নম্বর ঘরে ঠিক সে সময় যেরকম দৃশ্যের অভিনয় চলছিল তা যেমন মারাত্মক তেমনি অভূতপূর্ব। একটা খাটে হেলান দিয়ে শুয়েছিল অনিমা। অপরেশ দাঁড়িয়েছিল ঠিক তার পাশে। অনিমা বলল, তুমি কালকের মধ্যে ওটা ব্যাংকে রাখবার ব্যবস্থা করে ফেলো। সে তো বটেই, আর এক মুহূর্তও যে ওটা এখানে রাখা নিরাপদ নয়। কিন্তু আজ রবিবার, ব্যাংক বন্ধ। কালও অর্ধেক দিন বন্ধ গেছে। আগামীকালের আগে সম্ভব হচ্ছে না কোনো মতেই। তুমি কি ঠিক জানো যে কেউ তোমাকে অনুসরণ করছে? হ্যাঁ, সে সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই আমার নেই। কি করে ধারণা হলো তোমার? ব্যাপারটা আরো খুলে না বললে কি তোমার বুঝতে এতই অসুবিধে হচ্ছে? না, তবে বেশ, ভালো করেই বুঝিয়ে দিচ্ছি তোমায়। আমি ট্রেনের যে কামরাতে চলেছিলাম ঠিক সেই কামরাতেই অপর একজন যাত্রী ছিল। তার বয়স ও চেহারা প্রায় আমারই মতো। যে লোকটা আমাকে অনুসরণ করছিল সে ট্রেনের কামরায় উঠে ভুল করে তাকেই আক্রমণ করে বসে। তার এই ভুলের জন্যই সে যাত্রায় বাক্সটা রক্ষা পেয়ে যায়। ওধারে গার্ড আর ট্রেনের অন্যান্য সকলে এসে পড়ার জন্য সে দ্রুত পলায়ন করে। কিন্তু তারপরেও যে সে বোম্বে পর্যন্ত অনুসরণ করবে না তার নিশ্চয়তা কি? যে লোক নির্বিবাদে ভূদেব বাবুকে হত্যা করতে পারে, যে গোপনে মাঝরাত্রে ট্রেনের কামরায় হানা দিয়ে বাক্সটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে পারে, তার অসাধ্য কাজ কিছুই নেই। সে জানে ওটার মূল্য কত। তাই একবার ব্যর্থ হলেও পরবর্তীবারে সফল হবার জন্য নিশ্চয়ই ও আমাকে অনুসরণ করেছে। বুঝেছি, কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখলাম না কেন? কিংবা সে যে অনুসরণ করছে তার প্রমাণও তো পাচ্ছি না। হয়তো ও সুযোগ খুঁজছে। তা অবশ্য। কথাটা শেষ হলো না। কড়াটা নড়ে উঠল সজোরে। কে? একটু জরুরি প্রয়োজনে দেখা করতে চাই। দরজাটা খুলুন দয়া করে। অপরেশ খানিকটা চিন্তা করেই দরজাটা খুলে ফেলল। কিন্তু খুলে ফেলতেই যাকে সে সামনে দেখতে পেল তাকে সে এখানে দেখবার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তুমি? ভূত দেখার মতো চমকে উঠল অপরেশ। হ্যাঁ, আমি বনোয়ারিলাল। কিন্তু কি প্রয়োজনে তোমার এখানে আগমন তা কি জানতে পারি? সেটা অবশ্য তোমার অজানা নয় অপরেশ। অজানা না থাকলেও খুব বেশি জানি বলেও মনে হচ্ছে না। বেশ, সোজা কথাতেই আসা যাক। কি বলো বন্ধু? আমি চাই সেই বাক্সটা যেটা তুমি আমার কাছে 10,000 টাকায় বিক্রি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে। প্রতিশ্রুতি দিইনি, দেব কিনা চিন্তা করবার অবকাশ নিয়েছিলাম মাত্র। কিন্তু এখন ভেবে দেখছি ওটা দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। কেন? আমি মনস্থির করেই কথা বলছি। কিন্তু তুমি ওটা আমার কাছে দেবে এই শর্তেই ওটার সম্বন্ধে সবকিছু খোঁজ খবর দিয়েছিলাম। কথা বাড়িয়ে লাভ নেই বন্ধু। এখন ওটা আমার সম্পত্তি। আমি না দেওয়া পর্যন্ত তোমার ওটা পাবার নিশ্চয়ই কোনো অধিকার নেই। কাজেই তুমি নিশ্চিন্তে পথ দেখতে পারো। কিন্তু তোমার দ্রুততার সীমারেখা আমার জ্ঞানের মধ্যে এসে গেছে। কাজেই ওসব বাজে কথা বলে আমাকে ভুলিয়ে দেবার চেষ্টা করো না। ওটা দেবে না তাহলে? না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। কথার সঙ্গে সঙ্গেই বনোয়ারি যেন স্প্রিং এর মতো লাফিয়ে উঠল মেঝের ওপর।
আর সঙ্গে সঙ্গে জোড়াপায়ের যে লাথিটা অপরেশের পেটের উপর পড়ল সেটা সহ্য করা যে কোনো সাধারণ মানুষের সাধ্যাতীত। অপরেশ মেঝের কোণে ছিটকে পড়তেই বনোয়ারি জামার ভেতর থেকে একটা ধারালো ছোরা বের করে তার দিকে এগিয়ে গেল। চোখের সামনে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে আতঙ্কে শিউরে উঠল অনিমা। তার কণ্ঠ ভেদ করে একটা আর্ত চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল। ওধারে বনোয়ারি ধারালো ছোরাটা হাতে নিয়ে এসে অপরেশের বুকের উপর বসে পড়ল। তারপর অপরেশের বুকে ছোরাটা বসিয়ে দেওয়ার জন্য যেই না হাতটা তুলেছে, এমন সময় প্রচন্ড একটা শব্দ পেয়ে চমকে উঠল অনিমা। কোথা থেকে যেন আচমকা একটা পিস্তলের গুলি এসে লাগলো বনোয়ারির হাতে। হাত থেকে ছোরাটা ছিটকে পড়ল তার। হাতটা চেপে ধরে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল সে। অপরেশের জ্ঞান তখনও সম্পূর্ণ ফিরে আসেনি। অনিমা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখের সামনে ভেসে উঠল একটা অদ্ভুত মূর্তি। দ্রুত করিডর পার হয়ে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে সে। হোটেলের ঠিক সামনেই পুলিশের একটা ভ্যান এসে থামল। তদন্তের সূত্রগুলো একত্র করে প্রথমেই যে ঘটনাটা ফাল্গুনীর মাথায় এসে বাঁধল তা হচ্ছে এই রহস্যের কেন্দ্রস্থল হচ্ছে বোম্বে শহর। তাই খুনিকে গ্রেপ্তার করতে হলে অথবা সফলতার পথে অগ্রসর হতে হলে তাকে অবশ্যই বোম্বের পথে পাড়ি দিতে হবে। কিন্তু ওধারে ঘটনার গতি এত দূর বোধহয় অনেক দূর এগিয়ে গেছে। চিন্তিত হয়ে পড়ল ফাল্গুনী। তাকে এগিয়ে যেতে হবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে। যদুপতি পোদ্দার নামে যে লোকটা তাকে ফোন করে খবরগুলো জানিয়েছিল তাকে পেলে সেখানে সুবিধা হবে তার। কিন্তু তা না হলে একটা বিচিত্র জটিল পরিস্থিতির মধ্যে গিয়ে পড়বে সে। তখন আর কোনো উপায়ই থাকবে না ব্যাপারটার মীমাংসা করবার। কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার মতো তো কোনো উপায় নেই তার সামনে। তবে হ্যাঁ, ফাল্গুনীর মনে পড়ল তার সামনে একটা উপায় এখনো খোলা আছে, আর তা হচ্ছে প্লেনে চড়ে বোম্বের পথে পাড়ি দেওয়া। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সে বোম্বে গিয়ে পৌঁছতে পারে বটে, কিন্তু সেখানে প্রত্যেকটি থানার খবর নিয়ে কত দূরই বা এগোনো যাবে। আর যতটা হয় তাকে তা করতেই হবে। ফাল্গুনী চাকরটাকে ডেকে হুকুম দিল, এক্ষুনি বিছানাপত্র যা আছে সব গুছিয়ে ফেলো একটা হোল্ডলার সুটকেসে। আর কিছু প্রয়োজন নেই, আমাকে আজই বোম্বে যেতে হবে। বোম্বে? হ্যাঁ হ্যাঁ, সেখানে আজ বিকেলের মধ্যে পৌঁছতে হবে আমাকে। আজ রাতে সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে তা ভেবে আমি ভয়ে আটকে উঠছি। কিন্তু এখন তো বেলা 9টা। সন্ধ্যার মধ্যে কি করে বোম্বে পৌঁছবেন হুজুর? সে ভাবনা তোর নয়, আমাকে প্লেনে যেতে হবে। এখনই ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। সেখান থেকে সোজা দমদম এরোড্রোমে যাব। সেখানকার মিস্টার মরিস আমার বন্ধু, যা করে হোক ব্যবস্থা হবেই। তুই সোজা জিনিসপত্র নিয়ে দমদম চলে যাবি ট্যাক্সি করে, আমার জন্য অপেক্ষা করবি সেখানে। আচ্ছা হুজুর। কথা না বলে ফাল্গুনী সোজা ঘর থেকে বেরিয়ে যায়। আলোকোজ্জ্বল বোম্বে শহর যেন সাজানো একটা ছোট্ট কবিতা, অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত। মাত্র আধ ঘন্টা আগেই সে এখানে এসে পৌঁছেছে। সে ঠিক করলো দাদরে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবে। মেলাডেও তার অবশ্য একটা দূর সম্পর্কে আত্মীয় থাকেন, কিন্তু দীর্ঘদিন তার কোনো খোঁজ খবর ফাল্গুনী জানা ছিল না। আর তিনি সেখানে আছেন কিনা তাই বা কে জানে। একখানা বেবি ট্যাক্সিতে চেপে ফাল্গুনী বলল, চালাও দাদার। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় লাগলো দাদরে পৌঁছতে। সমস্ত জিনিসপত্র বন্ধুর বাড়িতে রেখে স্বল্প কথায় সবকিছু আলাপ আলোচনা শেষ করে ফাল্গুনী আবার গাড়িতে উঠে বসল। থানার দিকে চালাও। তার ইচ্ছে ছিল নিজের পরিচয় দিয়ে স্থানীয় থানার সাহায্য চাইবে। তারপরে প্রত্যেক থানায় গিয়ে খোঁজ নিয়ে জানবে যে যদুপতি পোদ্দার বা অপরেশের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। থানার অফিসার তার সঙ্গে পরিচিত হয়ে আনন্দিতই হলেন। তার নাম মিস্টার দীনদয়াল সিং, জাতিতে পাঞ্জাবি, কাজে অফুরন্ত উৎসাহ। ফাল্গুনীর কাছ থেকে সমস্তটা শুনে তিনি বললেন, হ্যাঁ, মাত্র আধ ঘন্টা আগে যদুপতি পোদ্দার নামে একজন লোক আমাকে ফোন করেছিল বটে, কিন্তু আমি তার সেই ফোনকে অতটা গ্রাহ্য করিনি। তবে একবার পেট্রোলে সেদিকে একবার যাব, এটা অবশ্য স্থির করে ফেলেছি। তার কথা শুনে চমকে ফাল্গুনী বলল, বলেন কি স্যার, এর পেছনে একটা সাংঘাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে। চলুন এক্ষুনি আমরা সেই দিকে যাই। এতক্ষণ যে কি ব্যাপার ঘটে গেছে তা জানা নেই আমার। সত্যি ব্যাপারটা বহুদূর গড়িয়েছে। কি ব্যাপার স্যার? ফাল্গুনী তখন সমস্ত ঘটনাটা ধীরে ধীরে খুলে বলল তার কাছে। শুনে তিনি বললেন, সো স্ট্রেঞ্জ।
তিনি তক্ষুনি 4 জন আর্মড পুলিশকে নিয়ে বেরিয়ে পড়লেন। থানায় টেলিফোন করেও যদুপতি নিশ্চিন্ত হতে পারল না। ঘটনার আকস্মিক পরিবর্তন ও দ্রুতগতি তাকে বিস্মিত করেছে। কে যে কোন দলে আর কে যে কোন উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সেই জটিল জাল ভেদ করতেই যেন তার অসম্ভব বলে মনে হচ্ছিল। হোটেলের উপর দৃষ্টি রাখবে বলেই সে স্থির করল, কিন্তু হোটেলে বিক্রম সিংয়ের আর দেখা পাওয়া গেল না। অপরেশ আর অনিমার সঙ্গে দেখা করলে কেমন হয়? ওদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল যদুপতি। বাধা দিল একজন ওয়েটার। কাকে চান? অপরেশ বাবুকে। কি প্রয়োজন? জরুরি। আগে তাকে খবর দিয়ে আসি। আমার প্রয়োজন অত্যন্ত জরুরি, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। জানলা দিয়ে উঁকি মারতে যে দৃশ্যটা তার চোখে পড়ল তা সত্যিই ভয়াবহ। কলকাতায় যেই লোকটা 10,000 টাকা দিয়ে অপরেশের কাছ থেকে একটা বাক্স কিনতে চেয়েছিল, সেই লোকটা ধারালো ছোরা বের করে অপরেশের বুকের উপর বসে তাকে খুন করতে উদ্যত। আতঙ্কে শিউরে উঠে অনিমা ঘরের এক কোণে দাঁড়িয়ে। অন্য কোনো উপায় না পেয়ে যদুপতি শেষ সম্বল রিভলভারটা তুলে আততায়ীর হাত লক্ষ্য করে গুলি ছুড়ল। এ ঘটনার বর্ণনা আগেই দেওয়া হয়েছে। বনোয়ারি তক্ষুনি এক লাফে অপরেশকে ছেড়ে দিয়ে দরজা খুলে সিঁড়ির দিকে দৌড় দিল, আর তক্ষুনি তাকে অনুসরণ করল অনিমা। যদুপতি হতভম্ব হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিক্রম সিং থপার অস্তিত্বই সে জানত, কিন্তু কলকাতায় বনোয়ারিও যে তার পিছু পিছু আসবে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এখন এই ত্রিমূর্তি সংগ্রামে জয়ী হবে কে তা ভগবানই জানেন। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শোনা গেল। ভারী বুটের শব্দ এগিয়ে এলো হোটেলের দিকে। বোধহয় পুলিশ এসেছে। যদুপতি একটু নিশ্চিন্ত হল। যাক, এবার ভয়ের আর কিছু নেই। কিন্তু ও কি? রাস্তার পাইপ বেয়ে একজন লোক জানলার উপরে উঠে এসেছিল। দোতলার জানলায় কোনো করাত নেই। লোকটা লাফিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়ল। আপাতমস্তক ওয়াটার প্রুফে আবৃত। এই নিশ্চয়ই সেই বিক্রম সিং থাপা। কিন্তু ও একা কেন? সঙ্গে তো আর কাউকেই দেখা যাচ্ছে না। বোধহয় একাই সমস্ত জিনিসটা আত্মসাৎ করতে চায়। ঘরের মধ্যে লাফিয়ে পড়তেই অপরিণ চমকে চাইল তার দিকে, কিন্তু তার আর কিছু করবার ছিল না। বিক্রম সিং এর হাতের চকচকে কালো অটোমেটিকটা তার মুখ বন্ধ করে রাখল। বাক্সটা কই? বিক্রম সিং এর কণ্ঠ সিংহেরই মতো গর্জন করল। জানি না। অপরেশ যেন দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজন নেই, আমি আগেই জানি কোথায় আছে। বিক্রম সিং নির্ভীক পদক্ষেপে এগিয়ে যায় টেবিলটার দিকে। তারপর ডয়ারটাতে টান দেয় সজোরে। আনন্দে তার চোখ দুটো চকচক করে ওঠে। টেবিলের ডয়ারে সেই দামি বাক্সটা। নিমেষের মধ্যে সেটা হাতে তুলে নেয় সে। তারপর জানলার দিকে এগিয়ে যায়। বোধহয় জানলার পাইপ বেয়ে নিচে নেমে যাওয়ার সংকল্প করছে সে। কিন্তু অকস্মাৎ অপরেশ ক্ষিপ্ত বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। রিভলভারের গুলিতে তার মৃত্যু হবে জেনেও সে নির্ভয়ে তার উপর লাফিয়ে পড়তে একটুও দ্বিধা করল না। এত বড় একটা মূল্যবান বস্তু তার হাতছাড়া হয়ে যাবে এই চিন্তাই যেন তার পক্ষে অসহ্য বলে মনে হয়। মারামারি, ধস্তাধস্তি আর হুল্লোড়। অপরেশের শক্তি কম হলেও প্রাণপণে সে বিক্রম সিং এর হাতটা বেঁকিয়ে ধরে, যাতে রিভলভারের গুলি তার গায়ে না লাগে। কিন্তু বেশিক্ষণ সেই দীর্ঘদেহ, পেশিবহুল ও বলবান বিক্রম সিং এর সঙ্গে সে এঁটে উঠতে পারে না। এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে বিক্রম সিং পিস্তলের বাঁট দিয়ে তার মাথার উপর একবারই মারল। অপরেশের কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ে সে। বিক্রম সিং ছুটে যায় জানলার দিকে। তারপর পাইপ বেয়ে দ্রুত নিচে নামতে থাকে। যদুপতি ভাবে যে এখন গুলি করা ঠিক হবে কিনা, কিন্তু কোনো প্রয়োজন নেই। সিঁড়িতে শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। নিশ্চয়ই পুলিশ বাহিনী এই ঘরের দিকেই এগিয়ে আসছে। ওধারে বিক্রম সিং পাইপ বেয়ে প্রায় নিচের দিকে নেমে এসেছে। পুলিশ বাহিনী এসে পৌঁছবার আগে যদি সে পলায়ন করে, তার আগে তাকে অবশ্যই বাধা দিতে হবে। পাইপ বেয়ে দ্রুত নামতে থাকে যদুপতি। এই কাজে যে সে বিশেষ অভিজ্ঞ নয় সেটা তার কাজ দেখলেই বোঝা যায়, কিন্তু উত্তেজনা তার অনভিজ্ঞতার বাধা দূর করে। নিঃশব্দে যদুপতি নিচে নেমে যায়, কিন্তু বিক্রম সিংকে সে বাধা দেয় না। এখন বাধা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
সারা হোটেল পুলিশে ঘিরে ফেলেছে, যে কোনো মুহূর্তেই তারা তাকে ধরে ফেলতে পারে, আর তক্ষণে মোটরে উঠে পলায়ন করতে হবে তাকে। হোটেল থেকে গজ বিশেক দূরে মোটর অপেক্ষা করছিল, বিক্রম সিং এর মোটর। বিক্রম সিং ছুটে গেল মোটরটার দিকে। হতভম্ব হয়ে যদুপতি কি করবে ভাবছে, এমন সময় মোটরটা স্টার্ট দেওয়ার জন্য হাতল ঘোরালো বিক্রম সিং। ইঞ্জিনের ঘস ঘস শব্দ শোনা গেল, পুলিশ বাহিনী পায়ের শব্দ। তারা যেন এই দিকেই ছুটে আসছে। সারা জীবন অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনিমাকে, কিন্তু এ ধরনের ব্যাপার বোধহয় তার জীবনে এই প্রথম। অনিমা নিচে আসতেই পট্টনলালও তার সামনে এসে দাঁড়ালো। অনিমা প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি কালো পোশাক পরা কোনো লোককে এখানে যেতে দেখেছেন? পট্টনলাল বলল, না না, সে কি কথা, আমি তো উপরে একটা গুলির আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি মাত্র। কিন্তু কালো মূর্তি আবার? সত্যি কথা বলুন। ধমক দেয় অনিমা। মিথ্যা কথা বলে আমার কি লাভ মিস? তবে সে প্রশ্নই তো আমি আপনাকে করছি। উপরে ঘরে একজন লোক এসে আচমকা অপরেশবাবুকে আক্রমণ করে, তারপর। কথাটা শেষ হলো না, সেখানে আবির্ভাব ঘটল একদল পুলিশের, সঙ্গে ডিটেকটিভ ফাল্গুনী বসুর। সে প্রথমেই পট্টনলালের দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি কি হোটেলের ম্যানেজার? হ্যাঁ। কিছুক্ষণ আগে এখানে কি কি ঘটনা ঘটে গেছে তা জানতে চাই আমি। পট্টনলাল চাইল অনিমার মুখের দিকে। অনিমা সংক্ষেপে সব ঘটনা বলতেই ফাল্গুনী বলল, ওপরে আপনার ঘরে চলুন, আমি সবকিছু দেখতে চাই। বেশ, চলুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে তাদের জন্য আরো এক বিষয় অপেক্ষা করছিল। অনিমা দ্রুত এগিয়ে গিয়ে টেবিলটা ডয়ার টেনে দেখল, সেটাও শূন্য। কিন্তু ফাল্গুনীর দৃষ্টি ছিল অন্যত্র। সে ভালো করে দেখল জানালার উপরে পায়ের ছাপ। আততাই নিশ্চয়ই এই পাইপ বেয়ে পালিয়েছে। ওধারে রাস্তায় দেখা গেল একটা গাড়ি স্টার্ট নিচ্ছে। ফাল্গুনী ইন্সপেক্টর সিংয়ের দিকে চেয়ে বলল, আমার সঙ্গে আসুন স্যার, বিক্রম সিং থাপা পালাচ্ছে, ওকে ধরতে হবে, আর এক মুহূর্ত বিলম্ব নয়। ঠিক নিচেই দাঁড়িয়েছিল যদুপতি। তাকে দেখেই ফাল্গুনী হর্ষধ্বনি করে উঠল। বোম্বে পথ দিয়ে ছুটে চলল দুটো গাড়ি। একটাতে বসে বিক্রম সিং স্বয়ং, আর পেছনেরটাতে পুলিশের ভ্যান। দুটো গাড়ি চলেছে তীব্র বেগে। জোরে জোরে, আরো জোরে! ফাল্গুনী চিৎকার করছে। পুলিশের গাড়ি থেকে গুলি বর্ষিত হচ্ছে। ব্যবধানও কমে আসছে, আর মাত্র কয়েকটা হাত। বিক্রম সিং গুলি ছুড়ল, আর একসঙ্গে এক পশলা গুলি ছুটে এলো পুলিশের ভ্যান থেকে। বিক্রম সিং এর গাড়ির টায়ারে গুলি লেগেছে। পুলিশ বাহিনী ঠিক বাঘের মতোই লাফিয়ে পড়ল তার উপর, আর তার গাড়িখানাকে ঘিরে ফেলল তৎক্ষণাৎ। ফাল্গুনী হেঁকে বলল, ভূদেববাবুর হত্যাকারীকে গ্রেপ্তার করুন, ইন্সপেক্টর দীনদয়াল। হ্যান্ডস আপ! বিনা বাধায় বিক্রম সিং ধরা দিতে বাধ্য হলো পুলিশের হাতে। ফাল্গুনী বলল, এই কেসে কিন্তু কৃতিত্বের সবটুকু যদুপতি বাবুর। না না, শুধু একটা অভিজ্ঞতা, তাছাড়া এত বড় একটা অপরাধী। বিক্রম সিং দাঁতে দাঁত চেপে বলল, স্কাউন্ডেল, আই উইল টিচ ইউ আ লেসন। উপযুক্ত শিক্ষা তুমি একদিন অবশ্যই পাবে। ফাল্গুনী হেসে উঠল সশব্দে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।